মর্নিং। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিক্ষা চেতনা এবং মানবাধিকার। মূলত আমি তো আপনারা জানেন যে ছবি আঁকি, লেখালেখি করি আর হিউম্যান রাইটস নিয়ে কাজকর্ম করি। তো এই ব্যাপারেই আমার ভিডিওগুলো, ঠিক আছে? ফলো করবেন, পাশে থাকবেন। আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত। প্রত্যেকটা মানুষই প্রফেশনাল হয়ে গেছে। এবার প্রফেশনাল হতে গেলে তার একটা আইডেন্টিটি পরিচয় লাগে, যে তিনি প্রফেশনালি কত দক্ষ এবং কতভাবে তিনি কাজকর্ম করতে পারেন, তার পুরনো কি আছে, অভিজ্ঞতা কি আছে। তো অধিকাংশ শিল্পী সাহিত্যিকদের মধ্যে আমি দেখেছি যে তারা অমুক পুরস্কৃত, তমুক পুরস্কৃত, তারা জাতীয় পুরস্কৃত, তারা আন্তর্জাতিক পুরস্কৃত, এরকম কথাবার্তা। তো এইরকম একটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে অনেকে ভেক কথাও বলেন। তা ভেক কথার মধ্যে আমিও ঢুকে গেছি আর কি। তো আমার জায়গাটা, আমি নিজেকে জাতীয় শিল্পী বা আন্তর্জাতিক শিল্পী ওই রকমভাবে পরিচয় দিই। তার কতগুলো কারণ রয়েছে। কারণগুলো আপনাদের বলবো এখানে, এবং তার কিছু ডকুমেন্টও আপনাদের এখানে দেখাবো। আপনারা দেখছেন যে এখানে একটা আতঙ্কবাদীর ছবি আছে। 2007 সালে আতঙ্কবাদীদের উপর আমি এই ছবিটা এঁকেছিলাম। এরকম হয়তো আরো অনেক ছবি আমি এঁকেছিলাম। সেইভাবে আমি তখন ছবি আঁকতাম না, কেননা আমার যে সংসার, আমার ছেলে মেয়ে এবং তাদের বড় করতে গিয়ে ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে বা ফ্রিল্যান্স রাইটার হিসেবে কলেজ স্ট্রিট পাড়াতে আমার তখন জীবিকা চলছিল। সেটা করে নিজেকে সময় দিয়ে ভাবনা করে নতুন ছবি আঁকার মতো অবস্থা ছিল না। তার মধ্যেও আমি যেহেতু খুব আগ্রহী ছবি এবং লেখার প্রতি, ফাইন আর্টসের প্রতি, তো সেই দিক থেকে আমি সবসময় চাইতাম যে আমি কিছু করি। সেই থেকে, আর্ট থেকে, সেই আমার আকুতি থেকে আমি 2000 সালে থেকে একটা দুটো বছরে একটা দুটো ছবি, কিংবা কোনো অ্যানুয়ালে, বার্ষিকে, একাডেমির যেমন বার্ষিক হয়, রবীন্দ্রভারতীর বার্ষিক হয়, এরকম অনেক সংগঠনের বার্ষিক আমি যোগ দেওয়ার জন্য দু একটা ছবি আঁকতাম। শিল্পীরা সাধারণত হয় কি, দুরকম হয়, মানে ক্লাসিফিকেশন করলে অনেক রকমই হয়, কিন্তু আমি দুরকম ভাবে দেখাচ্ছি এক্ষুনি। একটা হচ্ছে কি পটুয়া জাতীয় শিল্পী, বা এটা আমাদের সাংস্কৃতিক জগতের প্রত্যেকটা দিকই রয়েছে, যেমন কবিতার বা সাহিত্যের মধ্যে এরকম রয়েছে, নাটকের মধ্যে রয়েছে। তারা মূলত ব্যবসায়ী, মানে ব্যবসা হবে বা মার্কেটে পাবলিক যে ডিমান্ড আছে ওই রকম জিনিস দেখে তারা ছবি আঁকেন, লেখালেখি করেন এবং নাটক করেন, বা নাচ গান যা যা আছে সবগুলো করেন। আরেকটা আছে যারা খুবই সমাজ নিয়ে ভাবেন, বা তার জীবন নিয়ে ভাবেন, জীবনের দর্শন নিয়ে ভাবেন, সাইকোলজি নিয়ে ভাবেন, অর্থনীতি নিয়ে ভাবেন, রাজনীতি নিয়ে ভাবেন, কোনো ঘটনা দেশে ঘটলে সেই ঘটনার উপর আলোকপাত করেন। তো এই ভাবনাগুলোর একটা অভিব্যক্তি। তিনি তো সাধারণ মানুষ, তো তিনি তো মন্ত্রী নন বা বড় পাবলিক ফিগার নন, তো তিনি কিভাবে অভিজ্ঞতাগুলো তার শেয়ার করেন পাবলিকের সাথে? তখন তিনি তার শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে যখন যতটুকু পরিসর পাওয়া যায় সেই পরিসর পাওয়ার মধ্যে তিনি নিজেকে ব্যক্ত করেন। শিল্পীরাও তাই তেমন করেন। সেই জায়গা থেকে তৈরি হয়েছে কন্টেম্পোরারি আর্ট। কন্টেম্পোরারি আর্ট হয়েছে যেই সময়ে যিনি আছেন অথর, সেই অথর সৃষ্টিকর্তা তার সময়টাকে তিনি তার কাজের মধ্যে তুলে ধরছেন। মানে তিনি কিছু একটা বলতে চাইছেন, সেই বলাটা, গল্পটা ওই তার কাজের মধ্যে আছে। এই হচ্ছে সমসাময়িক। আমি দেখেছি 2002 সালে ড্যানিয়েল পার্ল বলে একজন ছিলেন, সাংবাদিক ছিলেন। সেই সাংবাদিককে আল কায়দার লোকেরা হত্যা করেছিল 2002 সালে। সে যে হত্যা করেছিল তার নাম ছিল
যে তিনি আল কায়দা অপারেটিভ ছিলেন। আহমেদ ওমর সাঈদ শেখ, তিনি ব্রিটিশ জন্ম হয়েছিল তার, তিনি ব্রিটিশ একজন, কিন্তু তিনি আল কায়দার মিলিটান্ট। এবং তিনি ইয়েকে ড্যানিয়েল পার্লকে কিডন্যাপ করেছেন এবং তাকে খুন করেছেন, এবং সেই খুনের ভিডিও প্রকাশ হয়েছিল বিভিন্ন মাধ্যমে। তো সেই দেখে আমার খুব একটা ত্রাস হয়ে গেছিল যে আতঙ্ক একটা বড় ব্যাপার আমাদের এই সময়ে। তো আমি 2007 সালে আমি ছবিটা আঁকি, একটা বড় করে ছবি আঁকি। আর তখন আমার ইচ্ছে হয়েছিল যে বড় বড় 6 ফুট বাই 4 ফুট এরকম বড় বড় ছবি কিছু করার জন্য, 4-5টা ছবিকে ইয়ে করে। তো আমি তো এমনিতেই 2007 কেন 2011 সাল অবধি আমি যে একজন পেইন্টার বা আমার কোনো যে একটা ওইরকম আইডেন্টিটি রয়েছে ওইরকম কিছু ছিল না, এবং লোকে আমাকে চিনতো না। আমাকে সাধারণত জানতো যে কলেজস্ট্রিট পাড়ার ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে আমি কাজকর্ম করি এবং লেখালেখি কিছু করি। আমার কিছু বই প্রকাশ হয়েছে বিভিন্ন ঘরে, প্রকাশকের ঘরে। বইগুলো সাধারণত ছবি আঁকার উপর, ছবি নিয়ে কি করে স্টুডেন্টরা বড় হবে সে তার উপর। তো ওই সময় থেকে 2007 কিংবা 2006 ওই রকম সময় থেকে আমি ওয়ার্ল্ড অর্গানাইজেশন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আইফেক্স, আর্টিকেল 19 এবং পিইএন, এইসব অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত হয়েছিলাম, এবং তাদের খবরগুলো আমি কখনো আমি নিজের মতো করে আমার ব্লগ পোস্টে ইয়ে করতাম, পোস্ট দিতাম, কিংবা ডিরেক্ট তাদের ইয়েগুলো পোস্ট দিতাম। এগুলো ছিল মূলত মানবাধিকার লঙ্ঘন করা এবং মানবাধিকার বা মানব সংকট হিসেবে ওইগুলো। তা এই যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমি আমি খুব সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে এবং পৃথিবী সম্পর্কে সচেতন। আমাকে আমি একটা মেল পেলাম, মেলটা হলো ইয়ে থেকে, আর্টিকেল 19 লিখছে যে স্যার আপনি যদি হিউম্যান রাইট আর্টিস্ট হয়ে থাকেন তাহলে আপনি আমাদের যে কম্পিটিশন করছি গ্লোবালি, সেই কম্পিটিশনের মধ্যে আপনি যোগ দিতে পারেন, কারণ আমরা দেখতে চাই যারা কারা মানবাধিকার নিয়ে ছবি টবি আঁকে, কবিতা লেখে, নাচ গান করে, এই নাটক করে এবং মানবাধিকারের লঙ্ঘন ব্যাপারগুলোকে প্রচার হচ্ছে। তো তাদের কথায় সায় দিয়ে তখন আমি একটা উৎসাহ পেলাম যে আমি তো সেই ইয়েকে নিয়ে কাজ করছি, আতঙ্কবাদ নিয়ে কাজ করছি। তখন একটা না দুটো ছবি করে এঁকেছিলাম, একটা বোধহয় 20x30 জল রঙে, আর একটা বড় 6x4 একটা বড় ছবি এঁকেছিলাম। তো এটা হয়েছে 2008 সালে, আর ছবিটা আঁকা হয়েছিল 2007 সালে। তো যাই হোক, আমি ওই ছবিটার একটা ইমেজ আমি পাঠিয়ে দিলাম, এবং তার সাথে যেগুলো যেগুলো স্টোরিটা কেন, তার সম্পর্কে টোটাল একটা স্টোরি ওনাদের দিয়ে দিলাম। তা দেখা গেল যে 80টা রাষ্ট্র থেকে প্রায় 1000 শিল্পী, নানান ধরনের শিল্পী, তারা পার্টিসিপেট করেছে ওই প্রতিযোগিতায়। তা সেখানে আর্টিকেল 19-এর তখন ওটার নাম ছিল আর্ট ভেঞ্চার। তো আর্ট ভেঞ্চার থেকে আমি যে ইয়ে হয়েছিল, নির্বাচিত হয়েছিল, সেখানে 9ম স্থান পেয়েছিলাম। 10 জনকে ওরা প্রমোট করেছিল গ্লোবালি, 1 বছর রেখে তাদের ফিচার্ড আর্টিস্ট হিসেবে 10 জনকে ইয়ে করেছিল। তার মধ্যে আমার নামটাও সেই তখন 1 বছর ধরে ওদের ওয়েবসাইটে, মানে গ্লোবাল ওয়েবসাইটে আমাকে, ভারতের থেকে আমি একজন হিউম্যান রাইট আর্টিস্ট, এবং আমার এই ছবি, এই ধরনের কাজ আমি করছি, এবং আমার যে বক্তব্য হিউম্যান রাইটস নিয়ে আমি কেন কাজ করছি তার উপর ফিচার্ড আর্টিস্ট বলে ওনারা পরিচয় ইয়ে করেছিলেন। এটা ছিল আমার যে প্রথম জীবনের রেকগনিশন, যে এদেন আমি ইন্টারন্যাশনাল পেইন্টার এবং আমি হিউম্যান রাইটস নিয়ে কাজকর্ম করি। তো এই যে জায়গাটা থেকে আমি, আমার যে পরিচিতি তৈরি হয়েছে, যেহেতু ওটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং লন্ডন এবং সিঙ্গাপুর থেকে তাদের অফিস, তারা আমাকে প্রমোট করছে এবং গ্লোবালি প্রমোট করছে। তো স্বাভাবিক কারণে আমি নিজেকে আন্তর্জাতিক শিল্পী হিসেবে ভাবি, এবং ওইভাবে আমার পরিচিতি একটা তৈরি হয়েছে 2008 সালে। তারপরে 2010 সালে আমি একটা চিঠি পাই উড়িষ্যা থেকে। তা সেখানে মনে হয় কেউ কেউ ইয়ে করেছেন আর কি, যে জানিয়েছেন যে কলকাতার মধ্যে অ্যালবার্ট অশোক নামে একজন আর্টিস্ট আছে,
তা তো আমি মেলটা আসার পর আমি তো বুঝতে পারিনি যে কিসের মেল-টেল। আর সত্যি কথা বলতে কি বলুন তো, আমি নিজে তো অশিক্ষিত মানুষ। স্কুল পাসের সার্টিফিকেট নেই। ফলত আমার এত বড়, বড় ভাষা বা আমার জ্ঞানে নেই। অ্যা আমি যদিও চর্চা করি, সেই সরস্বতী চর্চা আমার রয়েছে। কিন্তু স্টিল আমি নিজেকে আমার কনফিডেন্স ছিল না যে আমি ইংরেজি পড়ে ইংরেজিটা বুঝবো, বা আমি নিজে বাংলাটা পড়ে ইংরেজিতে ট্রান্সলেট করব, বা ইংরেজি ভাষাটা আমি বুঝবো, বা হিন্দি ভাষাটা আমি বুঝবো। আমি আজও হিন্দি ভাষা বলতে পারি না। তো আমার খুব অস্বস্তি লাগে যখন ওই ভাঙা, ভাঙা করে আমি দেখি আমার জিভের মধ্যে আসছে না। তো যাই হোক, ইংরেজিতে যখন চিঠিটা এসছে তখন আমি চিঠিটা পড়ে একটুখানি বুঝলাম যে আমাকে যেতে বলেছে, কিন্তু কেন যেতে বলেছে কি জানি না। আমি পরিষ্কার লিখে দিলাম যে আমাকে যদি টাকা পয়সা দেন যাতায়াতে, তাহলে আমি যাব। তো দেখলাম ওরা অ্যাপ্রুভ করে টিকিট পাঠিয়ে দিয়েছে। তারপর আমি গেলাম। ৩ দিনের এটা ছিল, মানে ওয়ার্কশপ ছিল, অল ইন্ডিয়া বেসিস, এবং সেটা উড়িষ্যার কালাহান্দি ডিস্ট্রিক্টে, এবং সরকার থেকে এবং উড়িষ্যার যে ললিত কলা রয়েছে তাদের দুজনের মিলিতভাবে প্রচেষ্টায় করা হয়েছিল। তো যে কোনো রাজ্য থেকে মানে জাতীয় শিল্পী বা হিসেবে মানুষকে পরিচিত হতেই পারে এবং চিহ্নিত হতে পারে। আমি গিয়ে দেখি কি প্রায় শ'তিনেক শিল্পী। সেই শিল্পীদের মধ্যে এবং প্রত্যেকেই প্রফেশনাল শিল্পী। সবাই মানে যার নিয়ে মানে তাদের স্টাইল হ্যান-ত্যান নিয়ে তারা দেখছি বেশ আমার চাইতে খুব স্মার্টলি কাজকর্ম করতে বসে গেছে, করতে বসে গেছে, এবং প্রত্যেকের আঁকার স্টাইল-টাইল দেখে আমি অভিভূত হয়ে গেছি যে মানুষ সত্যি, সত্যি প্রফেশনালি এত সুন্দর, সুন্দর কাজ করতে পারে। আমি সেখানে গিয়ে চুপসে গেছি। কেননা আমার তো সেই আর্ট কলেজের বিদ্যাটা নেই, বা এই যে বিভিন্ন রকম টেকনিক ইউজ করা বা ইন্সট্রুমেন্ট ইউজ করা, এগুলো যে করা যায় এগুলো তো আমার জ্ঞানে নেই। সেটা ছিল ২০১০ সাল। তো সেই সময়ে আমি সবাইকে ঘুরে, ঘুরে দেখলাম। আমি তো প্রেস্টিজে পড়ে গেছি যে আমি এখানে এসছি, আমাকে ছবি আঁকতে হবে। তো রং তুলি ক্যানভাস-ট্যানভাস দেওয়া হলো। তো যাই হোক, আমি একটা ছবি আঁকলাম, এবং সেটা একটা পাঁঠার ছবি। একটা চাঁদনি রাতে একটা পাঁঠা, পরের দিন বলি হবে, সে দাঁড়িয়ে আছে, আকাশে জ্যোৎস্না রাত, তার গলায় জবা ফুলের মালা, এবং সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো আমি এটাকে রিলেট করলাম যে আমরা তো সবাই পাঁঠা, এই পরক্ষণে বলি হব, এবং আমরা নিজেরও জানি না কখন বলি হব। এই কনসেপ্ট থেকে এরকম একটা ছোট একটা ছবি আঁকলাম। সেটাও কম না, ৩০-৩৬ বোধহয় ছিল ছবির সাইজটা। তা ওইটা আঁকলাম, একে আমি নিজেকে গুটি-সুটি হয়ে বসে রইলাম। তো যেদিন পুরস্কৃত হবে ৩ দিনের নাগাদ, সেখানে একদম যারা নিচু লেভেলের কাজকর্ম করেছেন তাদের থেকে পুরস্কার আস্তে, আস্তে উপরের দিকে, মানে 10th কে হয়েছে, 9th কে হয়েছে, হয়েছে, সবাইকে এরকমভাবে নাম ডাকছে এবং পুরস্কৃত করছে। তো আমি তো জানি আমি পুরস্কার পাবো না। তো আমি চুপচাপ বসে নিলাম, এবং আমি মানে আমার হচ্ছে খুবই খারাপ লাগছিল যে এরকম একটা অনুষ্ঠানে এসে, আর্ট ক্যাম্পের মধ্যে এসে আমি কিচ্ছু করতে পারলাম না, এবং আমি খালি হাতে যে তাদের টাকা পয়সাটা নষ্ট হলো আমার পিছনে, তাও কি আবার 7 দিনের থাকা। তো লাস্টলি যখন আমার নাম ডাকলো তখন আমি অবাক হয়ে গেলাম, এবং সত্যম শিবম সুন্দরম কনফার্ড টু মি, এই উপাধিটা তারা একটা সার্টিফিকেট করে আমাকে দিল, দিয়ে বলল যে আপনি সবচেয়ে বেস্ট পেইন্টার এই বছরের মধ্যে। আমি দেখলাম যে আমার ছবি কিন্তু গতানুগতিক জায়গা থেকে একটু অনেক অন্যরকম, এবং সেটা আমার কাছে তো মানে মূল্য একদমই নেই। আমি নেহাত এখানে এসছি, এবং মানে কৃতজ্ঞতার স্বরূপ
একটা কিছু করে যাব, আমার এবিলিটি যদ্দূর আছে দিচ্ছে। সেখানে আমি পুরস্কৃত হলাম এবং সেই বছরে সেরা শিল্পীর সম্মান পেলাম। এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকে আমি নিজেকে পরিচয় দিই মাঝে মধ্যে। পরিচয় দিই বলতে মানে আমি কখনো কোনো রকম লেখালেখির মধ্যে যদি কেউ আমার পরিচিতি চায়, তখন আমি বলি যে আমি একজন ইন্টারন্যাশনাল পেইন্টার, রেকগনাইজ, এবং জাতীয় পেইন্টার রেকগনাইজ। আমি কিন্তু আর কোথাও করিনি। মানে এই যেহেতু আমি ছবি আঁকি না, সেহেতু আমি নিজের আমার পরিচিতি নেই, পাবলিকের কাছেও পরিচিতি নেই। যে পাবলিকের কাছে যে পরিচিতি আছে সেটা হচ্ছে আমার বইয়ের। আমি তখন প্রায় ধরুন ৭০-৭৫টা বই, কয়েক ডজন কলেজটির পাড়ার প্রকাশক আমার এই বইটি ছেপেছে, এবং তার জন্য বিরাট একটা জনসংখ্যা এবং ছাত্রছাত্রী যারা ছবি আঁকে তারা আমার নাম জানে। কিন্তু এজ এ পেইন্টার আমি পেইন্টিং করি বা এক্সিবিট করি, এরকম কোনো পরিচিতি ছিল না। তো এই দুটো ঘটনা আমাকে পরবর্তী সময়ে ছবি আঁকার দিকে ঠেলে দিয়েছিল, এবং 2011 সাল থেকে 2017 সাল এই সময়টুকুর মধ্যে আমি 50-এর অধিক গ্রুপ এক্সিবিশন, আর্ট ওয়ার্কশপ, তারপরে 10টা সোলো, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইয়েতে আমি করেছি। কেননা আমার পেইন্টার পরিচিতিটার জন্য তো আমাকে পাবলিক জিজ্ঞেস করবে আপনি কয়টা একক প্রদর্শনী করেছেন। তো আমি 10টা প্রদর্শনী করেছি। আপনি কয়টা গ্রুপে প্রদর্শনী করেছেন? আমি অন্তত 55টা থেকে 60টার মতো করেছি, এবং ভারতের বিভিন্ন রাজ্যে আমার প্রদর্শনী হয়েছে, এবং বিভিন্ন ইংরেজি, হিন্দি, উড়িয়া, তারপরে পাঞ্জাবি, এইসব ভাষায় আমার প্রদর্শনীর এবং আমার ছবি হয়েছে। শুধু এইগুলো নয়, আমার এরপরে তো আমি দেখলাম যে আমাকে ইন্ডিয়ার বাইরে, ফ্রান্স থেকে, গ্রিক থেকে, মালয়েশিয়া থেকে ফিচার্ড আর্টিস্ট বা আমার কাজ নিয়ে তারা অনেক করেছেন, স্বীকার করেছেন, মানে স্বীকৃতি দিয়েছেন মানে ওনারা আমাকে ফিচার্ড করে পাবলিশ করেছেন, তার মানে ইট ইজ এ কাইন্ড অফ রেকগনিশন। তারপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম আরো, যে আমার ছবি আমেরিকাতে প্রচুর বিক্রি হয়। মানে যে কয়টা ছবি আমি এঁকেছি, আমি আমার কোনো সাইটে বা ইন্ডিয়ার কোনো সাইটের মধ্যে আমার ছবি নেই, শুধু একটা সাইটে আছে, সাচি আর্ট গ্যালারিতে। তো তারা আমার ছবি বিক্রি করে, এবং মোটামুটি ধরে নিন 25-30টা ছবি আমি এই গত 5-6 বছরে বিক্রি করতে পেরেছি। মানে ওরা আমার মেল করে, আমি ছবিটা দিয়ে দিই, ওরা আমাকে ক্যাশ টাকা দিয়ে দেয়, বাস। তো এইসব কারণে এটা আমার পরিচিতি। তো যারা মানে এইসব ধরনের রেকগনিশন নেই, তারা যখন বলে যে আমি জাতীয় শিল্পী বা আমি আন্তর্জাতিক শিল্পী, তখন আমার কাছে নিজেকে ছোট লাগে। ছোট লাগে এই কারণে আমি জানি তারা একটা ফেক বলছে।